নমস্কার বন্ধুরা, লক্ষ্মী পেঁচা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই শুভেচ্ছা ও শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক দিন পরে আবার নতুন করে মাছ চাষের ভিডিও তুলে ধরলাম আপনাদের কাছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ পরামর্শ যদি পাই তাহলে নিজেকে ধন্য মনে করব এবং আরও নতুন নতুন ভিডিও আনতে সক্ষম হব। তাই আপনাদের উৎসাহকে পাথেয় করে আমি এগিয়ে চলার উৎসাহ পাব। যাই হোক, সবার আগে মাছ চাষ করতে গেলে পুকুর নির্বাচন এবং তার বাস্তুতন্ত্র কতখানি উন্নত তা আগে ভালো করে খতিয়ে দেখা প্রয়োজন। তা আমরা প্রত্যেকেই গ্রাম বাংলায় প্রত্যেকেই কম বেশি মাছ চাষের সঙ্গে যুক্ত। কেউ পুকুর লিজ নিয়ে চাষ করে, কেউ মালিকানা হিসেবে চাষ করে, কেউ স্বল্পমেয়াদী চাষ করে, কেউ দীর্ঘমেয়াদী চাষ করে। তা আমরা প্রত্যেকেই গ্রাম বাংলার প্রত্যেকটা মানুষই কম বেশি আমরা বুঝি, জানি যে মাছ চাষ কী, কিন্তু আমরা হয়তো খাতায় কলমে মেনে জানি না যে মাছ কীভাবে চাষ করতে হয়, কখন জাল দিতে হয় বা কখন ধানিপোনা সংগ্রহ করতে হয়, কোন জাতের ধানিপোনা সংগ্রহ করতে হয়, কোন কোন মাছ ছাড়তে হয়, কখন ছাড়বো। এরকম আমাদের মধ্যে অনেক রকম সংকোচ থেকে থাকে, অনেক রকম অজানার বিষয়গুলি থেকে থাকে। তো এখন আমরা যেটা জানবো, সবার আগে মাছ চাষ করতে গেলে পুকুর নির্বাচন এবং তার বাস্তুতন্ত্র কতখানি উন্নত তা আগে ভালো করে খতিয়ে দেখা প্রয়োজন। তা না হলে আপনারা মাছ চাষে লভ্যাংশের তুলনায় ক্ষতির আশঙ্কাই বেশিরভাগ হয়ে থাকে। তাই সঠিক পুকুর নির্বাচন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যেহেতু গ্রামগঞ্জের মিষ্টি পুকুরে বেশিরভাগ আইএমসি জাতীয় মাছ চাষ করে থাকি, যেমন পোনা মাছ, মিরিগ মাছ, কাতলা, রুই, সিলভার, ব্রিগেড, কালবাউস ইত্যাদি ইত্যাদি। তাই ভালো জাতের পোনা সংগ্রহ করা খুব প্রয়োজন। পোনা মাছ পুকুরে ছাড়ার আগে পুকুরের জল সঠিকভাবে প্রস্তুত করে নিতে হবে। তারপরেই মাছ ছাড়লে সেই মাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং মাছ মারা যাবে না। তো আমরা এখন দেখব যে আমরা যদি কোনো পুকুরে মাছ ছাড়ি, যেটা ধানি পোনা হোক বা চালা মাছ বা একটু মোটা মাছ হোক, যখন ছাড়া হয় সেই যে পুকুরে আমরা মাছ ছাড়ি সেই পুকুরে মাছটা ছাড়ার পর 15 দিন বা 20 দিন যখন ওই পুকুরের বাস্তুতন্ত্রের সঙ্গে ওই মাছগুলো বা ওই মাছগুলি যখন অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবে, তখন ওই পুকুরের মধ্যেই ওই বাস্তুতন্ত্রের সঙ্গে তারা একযোগ হয়ে যাবে আর কি। আর এই সুযোগে আমাদের কি হয়, প্রতি 15 দিন অন্তর কি 1 মাসে জাল খাওয়াতে হয়। এই জাল খাওয়ানোটা একটা ব্যয়বহুল বিষয়, কেন অনেক যারা জাল কর্মীরা রয়েছেন তারা একটা বৃহদাকার একটা খরচার এখান থেকে বেরিয়ে যায় জাল খাওয়ানোর জন্যে, কিন্তু তা সত্ত্বেও জাল আমাদের খাওয়াতে হয়। জাল খাওয়ালে সমস্ত মাছ ধরা পড়ার পর মাছের গায়ে একটা লালানি তৈরি হয়, সেই লালাটা কেটে গেলে এবং জালের তারা খেলে অনেক সময় পুকুরের তলদেশের যে পাঁক, ওই জাল আসার সময় যে পাঁকে যে গ্যাস দুর্গন্ধ তৈরি হয় যা মাছের পক্ষে ক্ষতিকারক, বা মাছকে খাবার দেওয়ার সময় যে সেই খাবারগুলি পুকুরের তলদেশে পড়তে থাকে, সেগুলো কি হয়, ওই জাল টানলে এক গ্যাসটা বেরিয়ে যায়, দ্বিতীয়ত মাছের একটা তাড়া খায়, তৃতীয়ত ওই জালের মাধ্যমে মাছের গায়ে যে লালা থাকে সেই লালাটা যে লালাটা কেটে গেলে ওদের গ্রোথ বৃদ্ধিতে সহায়তা করে, সেই লালাটাও কেটে যায়। এবং কি হয়, আপনার যদি এক বা একাধিক পুকুর থাকে তাহলে এই পুকুরে যখন ওই জাল আপনি খাওয়াচ্ছেন তখন এই পুকুর থেকে কিছু মাছ অন্য পুকুরে স্থানান্তরিত করা, যেক্ষেত্রে নতুন পুকুরের বাস্তুতন্ত্র বা নতুন এক পুকুর থেকে আরেক পুকুর গেলে সেক্ষেত্রে মাছের দ্রুত বৃদ্ধি ঘটে। তাই আজকে আমরা এইভাবেই দেখলাম যে এই ভিডিওতে মাছের জাল কীভাবে খাওয়াতে হয়, জাল খাওয়ানোর পর সেই মাছ অন্য পুকুরে স্থানান্তরিত করতে হয় কীভাবে, তা আমরা দেখলাম। এই ক্ষেত্রে মাছ চাষের এটি একটা মাছের যে গ্রোথ বৃদ্ধি ঘটানোর একটা পদ্ধতি, প্লাস পুকুর ভালো থাকে, পুকুরের অক্সিজেনের পরিমাণটা লেভেলটা বেড়ে যায়। এইভাবে জাল খাওয়ালে তলদেশের গ্যাসটাও বেরিয়ে যায়, অনেকগুলো উপকার পাওয়া যায় এবং মাছেরও একটা তাড়া খেয়ে যায় এবং মাছেরও গ্রোথ বৃদ্ধি হতে সুবিধা হয়। তো আজকের ভিডিওতে আমরা পুকুরে জাল খাওয়ালাম। আগামীতে আবার আসবো।